তো এইচএসসি 2024 এইচএসসি 2024 এর যারা আছো তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা ডেডিকেটেড করা, যে আমরা এই শেষ মুহূর্তে এসে কেমিস্ট্রি যা পড়ছি, যেখানে পড়ছি, যতদূর পড়ছি, সেই বিষয়গুলো আমরা কতটুকু জানি, কোন জায়গা থেকে আসলে কোশ্চেন হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করা, আর কিছু না। একটা ক্লাসে তো আসলে অনেক কিছু শেখানো সম্ভব না, তবে তুমি যা শিখেছো সেটার অ্যাপ্লাই কিভাবে করবা, অথবা তুমি যা শিখছো সেই বিষয়গুলোর কোন জায়গা থেকে আসলে কোশ্চেনগুলো হয়, কেমন ভাবে কোশ্চেন হয়, সেই বিষয়গুলো আর কি আলোকপাত করার জন্য আজকে আমি ওয়ান শট ক্লাস। তো আমি কথা না বাড়ে সরাসরি আমি পড়ায় চলে যাব যে এই চ্যাপ্টারে আসলে কোন টপিকগুলো নিয়ে আমরা শুরু করব বা কোন টপিকগুলো আসলে বেশি বেশি পড়ব। তো প্রথমে এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তোমরা জানো যে এই সংজ্ঞাটা বহুতবার আসছে, গ্রিন কেমিস্ট্রি। যারা ক্লাসে জয়েন করছে তারা একটু শেয়ার করে দিব, এবং যারা জয়েন করার মতো আছে বা যারা এইচএসসি 2024 এর ব্যাচ তাদেরকে একটু মেনশন করে দাও। এখন কি কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আতাউর রহমান, আতাউর রহমান, কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি প্রথমে যে সংজ্ঞাটা দিয়ে শুরু করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা 3 স্টার দিয়ে রাখতে পারো। গ্রিন কেমিস্ট্রি, সবুজ রসায়ন। সবুজ রসায়নের রসায়ন একটা শাখা, যে শাখায় কোন রাসায়নিক বিক্রিয়ায় দূষকের পরিমাণ কমানো বা দূষকের পরিমাণ বন্ধ করা, দূষক উৎপাদন বন্ধ করা, এবং যে দূষক উৎপন্ন হবে সেই দূষকের সঠিক সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই হলো গ্রিন কেমিস্ট্রি। তাহলে রসায়নের যে শাখায় কোন রাসায়নিক বিক্রিয়া আমরা যখন করি, যেমন ধরো আমরা মিথেনকে অক্সিজেনের সাহায্যে দহন করব, পোড়াবো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হয়, সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা কেন করি? এই শক্তি উৎপাদনের জন্য। তো এখানে কি শুধু শক্তি উৎপাদন হয়, আরো কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড কি পরিবেশের জন্য দূষক পদার্থ, এই দূষকের মাত্রা কমানো, এই দূষক যেন উৎপন্ন না হয় একটা রাসায়নিক বিক্রিয়ায়, এবং উৎপন্ন হলেও সেটার মাত্রা যেন কম হয়, এবং এই দূষক উৎপাদনের পরে দূষকের সঠিক সংরক্ষণ পদ্ধতি, কিভাবে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি যাতে পরিবেশের ক্ষতি না হয়, এই সামগ্রিক বিষয়গুলো রসায়নের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। ওকে, তাহলে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এইটার আরো কতগুলো নাম আছে। এটার নাম হচ্ছে ক্লিনিং কেমিস্ট্রি। ক্লিনিং কেমিস্ট্রি, এটাকে ব্রেইনিং কেমিস্ট্রি বলে। এটা এমসিকিউর জন্য বলছি যে গ্রিন কেমিস্ট্রির আরো কি কি নাম আছে, ক্লিনিং কেমিস্ট্রি, ব্রেইনিং কেমিস্ট্রি, আর হচ্ছে এইরকম আরো কতগুলো নামকরণ আছে গ্রিন কেমিস্ট্রি। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ গ্রিন কেমিস্ট্রি, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির নীতিমালা কয়টি? নীতিমালা, গ্রিন কেমিস্ট্রির মোট নীতিমালা আছে 12টি, তার মধ্যে তারপরেও আছে সহায়ক নীতিমালা কয়টি? সহায়ক নীতিমালা আছে 3টি। এগুলো এমসিকিউর জন্য বলতেছে। গ্রিন কেমিস্ট্রির নীতিমালা আছে 12টি এবং সহায়ক নীতিমালা আছে 3টি। আচ্ছা, এই যে 12টি নীতিমালা আছে, এগুলো আমাদের একটু পড়তে হবে, কারণ উচ্চতর দক্ষতামূলক যে এমসিকিউ গুলো আছে, উচ্চতর দক্ষতা, এই টাইপের এমসিকিউ গুলোতে এই নীতিমালাগুলো দিয়ে দেয়। তো সঠিক অ্যানসারটা খুঁজে বের করতে হলে তোমাকে এই 12টা নীতিমালা একটু পড়তে হবে, মনে রাখতে হবে। এখন এই 12টা নীতিমালার মধ্যে একটা নীতিমালা আছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি বলে একটা নীতিমালা আছে। এই অ্যাটম ইকোনমিটা কি? অ্যাটম ইকোনমি হচ্ছে আমরা যখন একটা রাসায়নিক বিক্রিয়া করি, যেমন
আমি একটা एग्जांपल বলি, ধরো ফেনল, এই যে বেনজিনের সাথে ওইস থাকলে এটাকে কি বলে, বেনজানল বা ফেনল। এটা হলো ফেনল। ফেনলের সাথে ধাতব জিঙ্ক যোগ করে যদি আমরা পাতন করি, পাতন, তাহলে এখান থেকে হবে বেনজিন বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। তো এই যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া করলাম, ফেনলের সাথে ধাতব জিঙ্কের বিক্রিয়া দিলাম, আমরা এই বিক্রিয়াটা কেন করছি, এখানে আসলে কোন উৎপাদটা আমরা তৈরি করতে চাচ্ছি, যে উৎপাদটা আমরা এখানে তৈরি করতে চাই সেই উৎপাদটা হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে এই যে ফেনল থেকে জিঙ্কের সাহায্যে আমরা এখানে বেনজিন প্রস্তুত করলাম, এই বেনজিনটা হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। এখন এই যে কাঙ্ক্ষিত উৎপাদের সাথে আমরা এখানে সহ উৎপাদ বা উপজাত অথবা দূষক পদার্থ পাই। এই যে বেনজিন যেটা কাঙ্ক্ষিত উৎপাদ, এই কাঙ্ক্ষিত উৎপাদের ভর যদি আমরা উপরে বসাই, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উৎপাদের ভর বাই বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর যদি আমরা ফ্র্যাকশন করি এবং এটার শতকরা পরিমাণ নির্ণয় করি, অর্থাৎ 100% ফ্র্যাকশনের ভ্যালু বের করি, তাহলে এটা হচ্ছে অ্যাটম ইকোনমি। তাহলে অ্যাটম ইকোনমি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত যে উৎপাদ উৎপন্ন হয় সেই কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড বাই বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর, এই দুইটাকে অনুপাত করে 100% বা শতকরা করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার অ্যাটম ইকোনমি। এখন এই যে ফেনল থেকে বেনজিন প্রস্তুত করলাম, এই বিক্রিয়াটার অ্যাটম ইকোনমি কত, আমরা ধরো একটা ম্যাথমেটিক্যালি এটার ক্লিয়ারেশন চাই, আমরা এটাকে ম্যাথমেটিক্যালি ক্লিয়ার করতে চাই। ধরো ফেনল, ফেনলের সাথে আমরা জিঙ্ক যোগ করলাম, তাহলে এখান থেকে হবে বেনজিন, এই বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। ওকে, তো এখন আমরা অ্যাটম ইকোনমির সূত্র কি লিখলাম, যে অ্যাটম ইকোনমির সূত্র হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে বেনজিনের ভর, কাঙ্ক্ষিত উৎপাদ হলো আমাদের বেনজিন, তাহলে বেনজিনের ভর বাই বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর ইনটু 100%, এটা হলো অ্যাটম ইকোনমির সূত্র। এখন বেনজিনের ভর কত, আমরা যদি একটু বেনজিনের ভরটা বের করি, বেনজিনের ভর হচ্ছে 78 বাই বিক্রিয়কের মোট ভর, এখানে এই যে ফেনল, এই ফেনলের ভর কত 94, জিঙ্কের ভর কত 65, তাহলে 94 প্লাস 65, 94 প্লাস 65 এই হলো বিক্রিয়কের মোট ভর ইনটু 100% হয়ে গেল অ্যাটম ইকোনমি। এর ভ্যালু কত আসবে 48.9%, তাহলে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি হচ্ছে 48.9%। বুঝা গেল বিষয়টা? তাহলে অ্যাটম ইকোনমি বিষয় হলো আমরা যখন একটা রাসায়নিক বিক্রিয়া করি, সেই রাসায়নিক বিক্রিয়ায় যে উৎপাদটা আমরা তৈরি করতে চাই সেটাকে বলে কাঙ্ক্ষিত উৎপাদ। সেই কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা উপরে বসাবো, নিচে হলো বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর, নিচে বসায় এটাকে 100% বা শতকরা বের করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রিয়ার অ্যাটম ইকোনমি। এখন আসি এই টপিকের ম্যাথ খুবই কম আসে, তবে এমসিকিউ এর জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেকবার অ্যাটম ইকোনমির এমসিকিউ আসছে। তাহলে আমরা গ্রিন কেমিস্ট্রি টপিকটা শেষ করলাম, এর পরের টপিক হচ্ছে আমাদের, আচ্ছা আমরা তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি, তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে, তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, এক তাপ উৎপাদী বিক্রিয়া, দুই তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, আর তাপহারী হচ্ছে তাপ শক্তি শোষিত হয়, যে বিক্রিয়া তাপ শক্তি শোষিত হয় সেটা হলো তাপহারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া আসলে আমরা সংজ্ঞা থেকে যেটা দিয়ে ভালোভাবে চিনি সেটা হচ্ছে ডেল এইচ। ডেল এইচ দিয়ে আমরা একটা তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়াকে খুব ভালোভাবে চিনতে পারি। তার মানে ডেল এইচটা কি,
ডেইলিট হলো তাপ শক্তির পরিবর্তন নির্দেশ করে, যার সাহায্যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদন না তাপহারি সেটা নির্ণয় করতে পারি। তো ডেইলিটের সূত্র কি? E2 E1 E2 E1। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেইলিটের মানটা মাইনাস হয়, VE কিলোজুল পার মোল ধরে নিলাম। আচ্ছা, আর তাপহারি বিক্রিয়াতে ডেইলিটের মানটা প্লাস হয়, আমি ধরে নিলাম প্লাস DE কিলোজুল পার মোল। এটা হলো তাপহারি বিক্রিয়ার উৎপন্ন তাপ শক্তির পরিবর্তন। এখন আমরা বোঝার জায়গায় যাইনি, এখনো অনেক গুরুত্বপূর্ণ জায়গা বাকি। আমরা মাত্র শুরু করছি, এটা খুবই বেসিক জায়গা, হয়তো অনেকের এটা জানা আছে। তো যারা থাকলে একটু ধৈর্য ধরবো, এরপর এই জায়গা থেকে আসলে কেমন ধরনের কোশ্চেন হয় সেই টপিক নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়া আমরা মূলত চিহ্ন হচ্ছে ডেলএইচ দিয়ে। ডেলএইচ এর মান মাইনাস হলে তাপ উৎপাদী, প্লাস হলে তাপহারি বিক্রিয়া। এই হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়া। এখন এখান থেকে কোশ্চেন কিভাবে হবে? আমি প্রথমে বলছি যে আজকে আমরা কিন্তু শিখবো না, আমরা দেখবো যা শিখছি সেগুলোর অ্যাপ্লাই কিভাবে করব। যা শিখছি সেখান থেকে কোশ্চেন গুলো কিভাবে হবে, আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। তো তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়া আমরা চিহ্নিত করি হচ্ছে ডেলএইচ এর মান দেখে। তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়া থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে, আমি একটা ক্রিয়েটিভ তোমাদেরকে দেখাই, সম্ভাব্য ক্রিয়েটিভ। A প্লাস B, এই দুজন বিক্রিয়া করে AB উৎপন্ন করছে। এই বিক্রিয়ায় ডেলএইচ এর মান হচ্ছে -x কিলোজুল পার মোল। আচ্ছা, একইভাবে C প্লাস D, এরা দুজন বিক্রিয়া করে এখানে তৈরি করছে CD। এখানে ডেলএইচ এর মান হচ্ছে +x কিলোজুল পার মোল। আচ্ছা, তাহলে প্রথম বিক্রিয়াটা নিঃসন্দেহে তাপ উৎপাদী এবং দ্বিতীয় বিক্রিয়াটা নিঃসন্দেহে তাপহারি বিক্রিয়া। এখন তোমার কোশ্চেন এখান থেকে কিভাবে হবে? কোশ্চেন হবে 1 ও 2 নম্বর বিক্রিয়া, 1 ও 2 নং বিক্রিয়ায় log Kp এর সাথে 1/T এর সম্পর্ক এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। যারা বোর্ড প্রশ্ন দেখছো তারা হয়তো এই প্রশ্নটা পরিচিত পাবা, যে মানে বোর্ড প্রশ্নের মধ্যে এই রকম কোশ্চেনগুলো আসছে যে তাপ উৎপাদী এবং তাপহারি বিক্রিয়ায় লগ কেপি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার কি সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে বলবে। তাহলে আমরা এই বিষয়টা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, আর বিক্রিয়ার হার ধ্রুবকটাই বা কি, এগুলো সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমে আমরা সক্রিয়ণ শক্তি বলে একটা শক্তি শিখব। সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি এটাকে EA দ্বারা প্রকাশ করা, ইংরেজিতে এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। ইংরেজিতে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি কেমন, কি জিনিস? যেমন ধরো তুমি একটা কাজ করবা, কাজ করার জন্য তোমাকে মানসিকভাবে একটা সেটআপ লাগবে, মেন্টালি একটা সেটেলমেন্ট লাগবে। তুমি মানসিকভাবে প্রস্তুত নিবা যে আমি এই কাজটা করতে চাই। তো মানসিকভাবে প্রস্তুত নিলা, এখন তুমি কাজটা করবা। এই কাজটা করার জন্য যেমন ধরো তুমি একটা ভারী বস্তু তুলবা, তো তুলতে তোমাকে একটা শক্তি অ্যাবসর্ব করতে হবে, তোমার মধ্যে একটা শক্তি তৈরি করতে হবে, সেই শক্তিটা তুমি কাজে লাগিয়ে বস্তুটাকে তুলবা। এই যে তুমি কাজ করার জন্য, এই যে তুমি কাজ করার জন্য একটা শক্তি তুমি সঞ্চয় করলা, এই শক্তিটাকে বলে হচ্ছে তোমার অ্যাক্টিভ হওয়ার শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তো বিক্রিয়কগুলো যখন তোমার একটা রাসায়নিক বিক্রিয়ার শর্ত কি, এই কথাটা একটু ক্লিয়ার জানতে হবে। রাসায়নিক বিক্রিয়ার শর্ত, যে কখন একটা রাসায়নিক বিক্রিয়া হবে, তুমি চাইলেই তো একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে না। সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার শর্ত হচ্ছে এরকম, বিক্রিয়ক অণুগুলো একজন আরেকজনের সংস্পর্শে আসতে হবে, এরপর এদের মধ্যে ফ্রিকশন হতে হবে। ফ্রিকশন হলে তারা এখান থেকে একটা শক্তি উৎপন্ন করবে এই ফ্রিকশনের মাধ্যমে। সেই শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি তারা শোষণ করে তারা অ্যাক্টিভ হবে, যেটা হচ্ছে তাদের অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে তারা বিক্রিয়া করবে, করে এখান থেকে নতুন আরেকটা প্রোডাক্ট তৈরি করবে। বুঝা গেল? তাহলে বিক্রিয়ক সমূহ অ্যাক্টিভ হওয়ার জন্য যে পরিমাণ শক্তি অ্যাবসর্ব করে, শোষণ করে, সেটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি। এখন এই কথাটা আমরা একটু তাপ উৎপাদী এবং তাপহারি দুইটা বিক্রিয়ার জন্যই ব্যাখ্যা করব। প্রথমে এক, তাপ উৎপাদী বিক্রিয়া।
তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া এটা চেনার মূল জায়গা হচ্ছে ডেল এইচ। আমরা বলছি ডেল এইচ সমান কি E2 E1। আচ্ছা, ডেল এইচ এর মান মাইনাস হলে আমরা সেটাকে তাপ উৎপাদী বলি। আমরা এখন শর্ত হচ্ছে এই বিক্রিয়ার ডেল এইচ এর মান মাইনাস হবে কখন? যখন E1 E2 থেকে বড় হবে তখন ডেল এইচ এর মান মাইনাসে আসবে। তাহলে এটা যদি শক্তির গ্রাফ হয়, আমি যদি এটাকে শক্তির গ্রাফ হিসেবে ধরি শক্তি, তাহলে শক্তির গ্রাফে উপরে থাকবে হচ্ছে বিক্রিয়ক আর নিচে থাকবে হচ্ছে উৎপাদ। কারণ E1 হচ্ছে বিক্রিয়কের রিঅ্যাকট্যান্টের ইন্টারনাল এনার্জি আর E2 হচ্ছে প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি। তাহলে আমাদের গ্রাফে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া E1 এর মান বড় হতে হবে, তার মানে E1 উপরে আর E2 এর মান নিচে হবে, গ্রাফে E2 নিচে থাকবে। তো প্রথমে আমি বলছি যে বিক্রিয়কগুলো প্রথমে উৎপাদ তৈরি করার আগে তারা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার জন্য একটা শক্তিতে এসে শোষণ করে। তো আমি ধরে নিলাম যে বিক্রিয়কগুলো এই পরিমাণ শক্তি শোষণ করে এটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এটা কি করবে? উৎপাদ তৈরি করবে। তাহলে গ্রাফটা এখন উৎপাদের দিকে নেমে যাবে। এখন এই উদাহরণটা হচ্ছে এরকম, ধরো এরকম একটা পাহাড়, তুমি এখানে দাঁড়ায় আছো, পাহাড়ের এই পাশে সুন্দর সমুদ্র আছে, অনেক সুন্দর সুন্দর সিনারিও আছে। এখন এই সিনারিও যদি তোমাকে দেখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? আমি প্রশ্নটা করছিলাম, অনেকে বলে যে পাহাড়টা পার হইতে হবে। কেন পাহাড় পার হইতে হবে কেন? আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গেলে কি ওটা দেখতে পাবো না? অ্যানসার হলো হ্যাঁ, আমি সর্বোচ্চ চূড়ায় উঠলেই কিন্তু এই পাশে সিনারিওটা দেখতে পাবো। তার মানে এই যে শক্তিটাকে আমি খরচ করলাম বা এই পরিমাণ শক্তি যে আমি খরচ করে তারপরে সিনারিওটা দেখতেছি, এই শক্তির পাহাড়টাই হলো সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। তো এই পাশে আছে হলো প্রোডাক্ট আর এখানে আছে হলো রিঅ্যাকট্যান্ট। তো রিঅ্যাকট্যান্ট যদি প্রোডাক্টে কনভার্ট হতে হয় তাহলে এই শক্তির পাহাড়টাকে অতিক্রম করতে হবে। তো প্রত্যেকটা বিক্রিয়কের এরকম একটা মিনিমাম এনার্জি অ্যাবজর্ব করে অ্যাক্টিভ হতে হয়। অ্যাক্টিভ হওয়ার পরে তার প্রোডাক্ট তৈরি করে। তো এই বিক্রিয়কগুলো যে পরিমাণ শক্তি এই যে এখান থেকে পর্যন্ত অ্যাবজর্ব করলো, শোষণ করলো, এটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি। এবং বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে শক্তির যে ডিফারেন্স এটা হলো ডেল এইচ। তার মানে এখান থেকে আমি যদি E2 অর্থাৎ উৎপাদের শক্তির সমীকরণ তৈরি করতে চাই, তাহলে উৎপাদের শক্তির সমীকরণ E2 সমান হবে EA প্লাস ডেল এইচ। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোট শক্তি। E2 সমান EA প্লাস ডেল এইচ। আমরা বুঝতে পারছি বোধহয় যে বিক্রিয়কগুলো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সর্বনিম্ন যে শক্তি অর্জন করে অ্যাক্টিভ হবে সেটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভ হওয়ার পরে যখন এটা প্রোডাক্ট গঠন শুরু করবে তখন গ্রাফ প্রোডাক্টের দিকে নেমে যাবে। এই যে বিক্রিয়ক এখান থেকে এই পর্যন্ত যে শক্তি অর্জন করে অ্যাক্টিভ হলে এটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি। এবং E1 আর E2 এর মধ্যে শক্তির যে পার্থক্য এটা হলো ডেল এইচ। তাহলে E2 এর শক্তির গ্রাফ যদি আমি চিন্তা করি তাহলে এখান থেকে এই পর্যন্ত E2, তাহলে E2 সমান হবে হচ্ছে EA প্লাস ডেল এইচ। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। একই গ্রাফ যদি আমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লিখি, আমরা যদি এই গ্রাফটা তাপহারী ক্ষেত্রে যদি ধরি 2 তাপহারী, আচ্ছা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি এই গ্রাফটা অঙ্কন করি তাহলে কেমন দেখাবে? সেটা হচ্ছে এটা হলো শক্তির গ্রাফ। আমি এইদিকে যদি শক্তি ধরি তাহলে তাপহারী বিক্রিয়াতে ডেল এইচ এর মান কি হয়? প্লাস হয়, অর্থাৎ E2 E1 এর মান পজিটিভ হবে। তো E2 E1 এর মান পজিটিভ হবে কখন? যখন E2 এর মান E1 থেকে বড় হবে, তখন E2 তোমার ডেল এইচ এর মান প্লাস আসবে। অর্থাৎ এই শক্তির গ্রাফে উপরে থাকবে হচ্ছে E2 উৎপাদ আর নিচে থাকবে হচ্ছে E1 অর্থাৎ বিক্রিয়ক। তো প্রত্যেকটা বিক্রিয়ার শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো আগে অ্যাক্টিভ হওয়ার জন্য একটা শক্তি অর্জন করবে যেটা তার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই বিক্রিয়কগুলো আমি ধরে নিলাম এই পরিমাণ শক্তি অ্যাবজর্ব করার পরে এটা অ্যাক্টিভ হইছে, এখন উৎপাদ গঠন করবে। তাহলে গ্রাফটা এখন উৎপাদের দিকে চলে যাবে, এই দিকে চলে আসবে। এই যে এখান থেকে এই পর্যন্ত বিক্রিয়ক যে পরিমাণ শক্তি অ্যাবজর্ব করলো, শোষণ করলো, এটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি। আর E1 আর E2 এর মধ্যে শক্তির যে পার্থক্য এটা হলো ডেল এইচ। তাহলে E2 এর গ্রাফ কি হবে? এই যে এখান থেকে এই পর্যন্ত E2 এর শক্তি, তাহলে E2 সমান আমরা কি লিখতে পারি? E2 সমান হচ্ছে এই পুরোটা হলো EA আর এইটুকু হলো ডেল এইচ। EA থেকে ডেল এইচ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে E2 এর শক্তি পাবো। এই হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তির গ্রাফ। আচ্ছা, তাহলে সক্রিয় শক্তি বিষয়টা আমরা বোধহয় ক্লিয়ার যে সক্রিয় শক্তি হলো বিক্রিয়ক সমূহ সর্বনিম্ন যে শক্তি অর্জন করে, সর্বনিম্ন যে শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা হলো তার অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি।
সর্বনিম্ন কেন বললাম, যে মিনিমাম এতটুকু শক্তি অর্জন করলে সে উৎপাদ গঠন করতে পারবে, তো এইটুকু শক্তি অর্জন করলেই সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটাই হলো তার সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এখন সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক, বিক্রিয়ার হার, সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কি? সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কেন? কারণ কোন রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি যত বেশি হবে সেই বিক্রিয়ার হার তত কম হবে। অর্থাৎ বিক্রিয়কগুলো অ্যাক্টিভ হতে যত বেশি শক্তি লাগবে সেই বিক্রিয়কের বিক্রিয়ার হার তত কমে যাবে। তাহলে বিক্রিয়ার হার ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনঅ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তি। এখান থেকে এমসিকিউ হয়, তোমরা দেখবে যে অনেকগুলো বোর্ডে এমসিকিউ আসছে যে সক্রিয়ণ শক্তির মান কম হলে বিক্রিয়ার হার বেশি না কম হবে? বিক্রিয়ার হার তখন বেশি হবে যদি সক্রিয়ণ শক্তি কম হয়। তাহলে আমরা বোধহয় সক্রিয়ণ শক্তি, তাপ উৎপাদন এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বুঝে গেছি। এইবার আমরা চলে যাব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ। যেখান থেকে কোশ্চেন আসে, আমি বলছিলাম যে তাপ উৎপাদন তাপহারী বিক্রিয়া রিলেটেড যদি কোশ্চেন হয় তাহলে এই জায়গা থেকে কোশ্চেন হবে, অর্থাৎ ভ্যান হফের সমীকরণ থেকে কোশ্চেন হবে। ভ্যান হফের সমীকরণটা কি? log Kp সমান -ΔH বাই 2.303 r ইনটু 1 ডিভাইড বাই t। এটা হলো সব ভ্যান হফের সমীকরণ, বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি ΔH এর মান হয় -x কিলোজুল পার মোল। আমি ধরে নিলাম যে ΔH এর মান -x কিলোজুল পার মোল, x এর ভ্যালু আমরা জানি না। এখন ΔH এর মান যদি x হয়, -x হয়, তাহলে এই বিক্রিয়ার ভ্যান হফের সমীকরণে আমি যদি এই যে ΔH এর মানটা বসাই তাহলে -x বাই 2.303 r into 1 divided by t, তাহলে log Kp সমান এখানে প্লাস হয়ে যাবে x বাই 2.303 r into 1 divided by t। এই যে x বাই 2.303 r এটা কি একটা ধ্রুব রাশি, তাহলে এই ধ্রুবকটাকে যদি আমরা বাদ দেই তাহলে log Kp সমানুপাতিক হচ্ছে 1 বাই t। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে log Kp অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে 1 বাই t এর সম্পর্কটা কি? 1 বাই t এর সম্পর্ক হলো সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না। কিন্তু ব্যস্তানুপাতিক কার সাথে? t এর সাথে ব্যস্তানুপাতিক। আর 1 বাই t এর সাথে কি? সমানুপাতিক। অর্থাৎ আমি যদি একটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করি, ধরে নাও এটা হলো আমাদের log Kp এর গ্রাফ আর এটা হচ্ছে 1 বাই t। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা মাত্র বললাম যে আমি যত 1 বাই t এর মান 1 বাই t এর সাথে log Kp সম্পর্ক হলো সমানুপাতিক, তার মানে 1 বাই t বাড়ালে log Kp বাড়তে থাকবে, তার মানে বিক্রিয়ার গ্রাফটা উঠবে এইভাবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে এটা মূল বিন্দু থেকে কেন শুরু করলাম না? কারণ কোন বিক্রিয়া 0 ডিগ্রিতে বিক্রিয়া শুরু হয় না, আবার কোন বিক্রিয়ায় সক্রিয় বিক্রিয়ার হার ধ্রুবকের মানও 0 হয় না, তাহলে এটা শূন্য বা মূল বিন্দু থেকে শুরু হবে না। তাহলে আমি 1 বাই t এর সাথে log Kp এর পরিবর্তনটা যদি গ্রাফ দিয়ে ব্যাখ্যা করি তাহলে গ্রাফটা হবে এরকম যে 1 বাই t যত বাড়বে log Kp তত বাড়তে থাকবে, অর্থাৎ এইভাবে স্ট্রেট উঠতে থাকবে গ্রাফটা। এখন এই গ্রাফের যে কোনো দুইটা বিন্দুতে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই ত্রিভুজের অতিভুজ যেটা, এটা কিন্তু ওই গ্রাফের ঢাল নির্দেশ করে, এবং ঢালের যে সূত্র এই গ্রাফের ক্ষেত্রে সেটা হচ্ছে -ea বাই 2.303 r, এটা হলো ঢালের সূত্র। তোমরা দেখবা যে এমসিকিউ তো অনেক জায়গায় ঢালের মান দেওয়া আছে, বলবে যে ঢালের মান হচ্ছে -60 হলে সক্রিয়ণ শক্তি কত? তাহলে ঢালের মান যদি -60 বসে মাইনাস মাইনাস কেটে যাবে, এই সংখ্যাটাকে r গুণন করে দিব, দিলে সক্রিয়ণ শক্তি বের হয়ে যাবে। তো যখন তুমি এই সক্রিয়ণ শক্তির মান এই ঢালের সূত্র থেকে বের করবে তখন r এর মান তুমি কত বসাবা? r এর মান তখন বসাতে হবে SI এককে। SI এককে r এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন, এই হচ্ছে r এর মান। তাহলে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে log Kp অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে 1 বাই t এর সম্পর্ক।
তো এটা আমরা যখন ব্যাখ্যা করব প্রথমে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে লিখে নেব, তারপরে ভ্যান ডার ওয়েলস সমীকরণটা লিখব। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ΔH এর মান মাইনাস হয়, আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ΔH এর মান মাইনাস বসালে log Kp এর সাথে 1/t এর সম্পর্ক কি পাচ্ছি সমানুপাতিক। এইটুকু লেখার পর এবার ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা লিখব কি যে তাপমাত্রা বৃদ্ধি করলে log Kp এর মান হ্রাস পায়, কারণ 1/t কমে যায়, 1/t এর সাথে log Kp সম্পর্ক সমানুপাতিক। তাহলে মূল কথাটা হলো তাপমাত্রা বাড়লে 1/t কমে, 1/t কমলে log Kp কমে যাবে, আর তাপমাত্রা কমালে 1/t বাড়ে, 1/t বাড়লে log Kp বেড়ে যাবে। ব্যাস এই কথাটুকু লিখে এবার গ্রাফটা আমরা এঁকে দেব। ব্যাস বা আমাদের হয়ে গেল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে 1/t এর সম্পর্ক ব্যাখ্যা। একই ভাবে যদি আমি তাপহারী বিক্রিয়ার কথা বলি, হ্যাঁ এই গ্রাফটা যদি আমরা তাপহারীর ক্ষেত্রে বলি, তাপহারী বিক্রিয়ায় আমরা জানি তাপহারী বিক্রিয়ার ΔH এর মান কি হয়, প্লাস হয়, আমি ধরে নিলাম প্লাস x কিলোজুল পার মোল উৎপন্ন তাপ শক্তির পরিমাণ। তাহলে log Kp এর সাথে 1/t এর সম্পর্ক আমরা তাপহারী বিক্রিয়াতে কি লিখতে পাবো, সেটা হচ্ছে মাইনাস প্লাস x ΔH এর মান বাই 2.303 r ইনটু 1 ডিভাইড বাই t। এইবার আসি এখানে যদি আমি log Kp এই যে প্লাস মাইনাসে মাইনাস থাকে, তাহলে মাইনাস x বাই 2.303 r ইনটু 1 ডিভাইড বাই t। এই মানটুকু হলো ধ্রুবক, কারণ একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন তাপ শক্তির মান x, এটাও ধ্রুবক রাশি, আর ধ্রুবক আর এই সংখ্যা তো ধ্রুবক। তাহলে log Kp এর সাথে 1/t এর সম্পর্ক যদি আমি এই ধ্রুবকটা উঠাই দেই মাইনাস 1/t হয়। এখন প্রশ্ন হলো, আমি যদি প্রশ্ন করি যে 1/t এর সাথে তাহলে log Kp এর সম্পর্কটা কি, ম্যাক্সিমাম অ্যানসার করবে কি সমানুপাতিক। কেন? কারণ এটা সমানুপাতিক আমরা দেখতে পাচ্ছি 1/t এর সাথে, কিন্তু না, এটা আমি একটু ব্যাখ্যা দিই। ধরো 1/t এর মান যদি 10 হয় তাহলে log Kp এর মান কত হবে, -10। 1/t এর মান যদি 100 হয় তাহলে log Kp এর মান কত হবে, -100। তাহলে দেখো তো 1/t বাড়তেছে আর log Kp মাইনাসে চলে যাচ্ছে, তার মানে কি ছোট হয়ে যাচ্ছে। তার মানে 1/t এর সাথে কিন্তু আলটিমেট এখানে log Kp ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটার কারণ হবে মাইনাস, কিন্তু মাইনাস না থাকলে আমরা এটা বলতাম যে সমানুপাতিক সম্পর্ক। তার মানে মূল কথাটা আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাপমাত্রা যদি আমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বৃদ্ধি করি তাহলে 1/t কি হবে, কমে যাবে। 1/t কমে যাওয়া মানে log Kp বেড়ে যাওয়া, কারণ কি 1/t এর সাথে log Kp ব্যস্তানুপাতিক। আবার যদি তাপমাত্রা আমরা কমাই 1/t বেড়ে যাবে, 1/t বেড়ে যাওয়া মানে log Kp কমে যাওয়া, কারণ এটা ব্যস্তানুপাতিক। এই ব্যাখ্যাটুকু লেখার পরে এবার আমরা এটার একটা গ্রাফ এঁকে দিব। গ্রাফটা কিভাবে আঁকবো একটু দেখি। ধরো আমি এই পাশে ধরলাম log Kp আর এই পাশে ধরলাম 1/t। এখন আমরা দেখলাম যে 1/t এর মান যত বাড়বে log Kp কি হবে, তত কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে গ্রাফটা কি হবে, উপর থেকে নিচের দিকে নেমে যাবে। এই গ্রাফেও আমি যদি দুইটা বিন্দুতে ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের অতিভুজ ঢাল নির্দেশ করে, ঢালের যে সমীকরণ আসবে সেটা হচ্ছে -a/2.303 r। ব্যাস, ঢালের সমীকরণ দুইটার ক্ষেত্রে একই রকম, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। আমার মনে হয় যে ভ্যান ডারের সমীকরণ থেকে যে টাইপের কোশ্চেন গুলো হয়, আমি কোশ্চেনটা দেখিয়েছি এর আগে, যে a + b বিক্রিয়া করে ab গঠন করছে, বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী বিক্রিয়া তার উপর ডিপেন্ড করে log Kp এর সাথে ধরো ΔH এর মান এখানে -dE কিলোজুল পার মোল দেওয়া। হ্যাঁ, এই বিক্রিয়ায় log Kp এর সাথে 1/t এর সম্পর্ক ব্যাখ্যা করতে বললাম। তারপরে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এইভাবে আমরা সেই ব্যাখ্যাগুলো লিখব। তার মানে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া থেকে যে কি টাইপের কোশ্চেন হয় আমরা মনে হয় এখন ক্লিয়ার। ভ্যান ডারের সমীকরণ ধরে কোশ্চেন আসবে এখানে। এরপরে হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ, যেখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ বিগত বছরগুলোতে আরহেনিয়াসের সমীকরণ থেকে তেমন কোনো কোশ্চেন হয়নি। আচ্ছা, তারপরে আমি একটু দেখাই আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সেটা হলো, কোন রাসায়নিক বিক্রিয়া প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে, কোন রাসায়নিক বিক্রিয়ার প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মেডিকেলে আসছে। একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, তাহলে আরহেনিয়াসের সমীকরণটা আসলে কি নিয়ে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার নিয়ে। বিক্রিয়ার হার সম্পর্কে আর না বললে হচ্ছেই না। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কাকে বলে, নির্দিষ্ট তাপমাত্রায়
তাপমাত্রায় একক সময়ে বিক্রিয়ক যে পরিমাণ হ্রাস পায় বা বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় বা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই বিক্রিয়ার হার বলে। আচ্ছা, আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায় আর উৎপাদের ঘনমাত্রা তখন বাড়তে থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরো এই হলো বিক্রিয়ক, এখান থেকে উৎপাদ তৈরি হয়। আমি ধরে নিলাম বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক হচ্ছে C1 ঘনমাত্রা এবং বিক্রিয়ার শুরুতে উৎপাদ তখন X1। t সময় পর t সেকেন্ড, আফটার t সেকেন্ড বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে C2 আর উৎপাদের ঘনমাত্রা হচ্ছে X2। আর আমি যদি এটা মান ধরে বলি, ধরে নাও আমরা বিক্রিয়ার শুরুতে C1 এর মান হচ্ছে 10, X1 এর মান কত? 0, কারণ বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, উৎপাদ 0। এবার আসি t সেকেন্ড পর আমাদের বিক্রিয়ক যদি 8 মোল হয় তাহলে উৎপাদ কত মোল? 2 মোল, কারণ বিক্রিয়ক যতটুকু ভাঙলে উৎপাদ ততটুকু তৈরি হয়। তাহলে বিক্রিয়ার হার কি? R সমান হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডেল সি বাই ডেল টি, সময় পরিবর্তন। তাহলে ডেল সি এর মান কি? ডেল সি এর মান হচ্ছে C2 C1 নাকি C1 C2? অনেকে এটা आंसर দেয় C1 C2। কখনোই না। বর্তমানে আমার কাছে বিক্রিয়ক কতটুকু আছে? 8 মোল। তাহলে আমরা সবসময় পরিবর্তন নির্ণয় করলে বর্তমান থেকে অতীত বিয়োগ করি। তাহলে বর্তমান কত আমার আছে? C2, আর আগে কত ছিল? C1 বাই হচ্ছে ডেল টি। আচ্ছা, C2 C1 8 10 অর্থাৎ -2 হবে। তার মানে কি এখানে ডেল সি এর মান মাইনাস হচ্ছে বাই ডেল টি। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যে কমে যায় এটা তার একটা প্রমাণ যে বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করে বিক্রিয়ার হার নির্ণয় করলে দেখবা যে মাইনাসে মান আসতেছে। আর উৎপাদের ক্ষেত্রে যদি আমরা বের করি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন কত? x2 x1 বাই কি ডেল টি, সময়ের পরিবর্তন। তাই x2 x1 এর মান প্লাস না মাইনাস আসবে? নিঃসন্দেহে প্লাসে আসবে। তাহলে ডেল x বাই ডেল টি, এই হলো বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যে কমে যায় এটা হলো তার প্রমাণ, উৎপাদের ঘনমাত্রা যে বৃদ্ধি পায় এটা হলো তার প্রমাণ। কথা বুঝে গেল? এখন ধরে নাও a মোল a, b মোল b বিক্রিয়া করে, আচ্ছা a মোল a থেকে আমি ধরে নিলাম এখানে b মোল b উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়ার হারের সমীকরণ বিক্রিয়কের ক্ষেত্রে কি হবে? -1/a del a by del t। এটা হলো বিক্রিয়ার হারের সমীকরণ কার ক্ষেত্রে? বিক্রিয়কের ক্ষেত্রে। আর উৎপাদের ক্ষেত্রে কি হবে? প্লাস 1/b, b এর ঘনমাত্রার পরিবর্তন বাই ডেল টি। এটা হলো উৎপাদের ক্ষেত্রে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এরকম করে এমসিকিউ তে দেওয়া থাকবে। তো যাই হোক, এই হলো তোমার বিক্রিয়ার হার। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবক এটাকে কে দিয়ে যদি প্রকাশ করেন? বিক্রিয়ার হার ধ্রুবক হলো নির্দিষ্ট তাপমাত্রায় একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় না, এখানে ধরতে হবে একক ঘনমাত্রা, মানে কি 1 মোলার ঘনমাত্রা। একক ঘনমাত্রা মানে 1 মোলার ঘনমাত্রা কোন বিক্রিয়কের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। নির্দিষ্ট তাপমাত্রায় একক সময়ে 1 মোলার ঘনমাত্রার কোন বিক্রিয়কের বিক্রিয়ার হারকে তার হার ধ্রুবক বলে। তার মানে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক একই। যে কোনো ঘনমাত্রা হলে শুধু আমরা হার বলবো, আর 1 মোলার ঘনমাত্রার বিক্রিয়কের বিক্রিয়ার হারকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলতে পারি। ওকে, তাহলে আরহেনিয়াসের সমীকরণটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেল। কিভাবে সহজ হয়ে গেল দেখো, উনি বলছে বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ক মোট বিক্রিয়কের
সক্রিয়কৃত মূল ভগ্নাংশ। আবার কোন রাসায়নিক বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর সংঘর্ষ সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার হার কত বেশি হবে এটা ডিপেন্ড করে ওই বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে কত বেশি ফ্রিকশন করতেছে, সংঘর্ষ করতেছে তার উপর। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে সংঘর্ষ সংখ্যা। আবার বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক এই কথাটা আমি মাত্র বললাম যে 1 মোলার ঘনমাত্রার বিক্রিয়কেরা বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে, তাহলে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক একই কথা। সুতরাং বিক্রিয়ার হার ধ্রুবক কে সমানুপাতিক আমরা লিখতে পারি সক্রিয় শক্তি সক্রিয়কৃত মোল ভগ্নাংশ। বিক্রিয়কের মোল সক্রিয়কৃত মোল ভগ্নাংশের মান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। তাহলে কে সমানুপাতিক আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT ইনটু n, তাই না? তাহলে এখানে কে সমান, আমি যদি সমানুপাতিক উঠায় সমান সমান ইউজ করি তাহলে এখানে একটা ধ্রুবক ইউজ করতে হবে। তো ধ্রুবক যেহেতু কে আছে এখানে আমি আরেকটা ধ্রুবক নতুন ধ্রুবক x ইউজ করলাম। x ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT, এই হলো সমীকরণ। এখন x আর n এই দুটাকে গুণ করলে এখানে আরেকটা নতুন ধ্রুবক আসে, এটাকে বলে আরহেনিয়াস এর ধ্রুবক। আরহেনিয়াস এর ধ্রুবক a দিয়ে প্রকাশ করি a ইনটু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। এই পর্যন্ত সমীকরণটা বোধহয় আমরা ক্লিয়ার। এখন উভয় পাশে আমরা ln নিব, তাহলে ln k সমান ln a, সূচকের নিয়মে গুণ থাকলে মাঝখানে যোগ হয়ে যায় ln e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। এখন ln e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT এর মান কত? আচ্ছা, ln e টু দি পাওয়ার x এর মান কি? x, তাহলে ln e টু দি পাওয়ার মাইনাস x এর মান কি? মাইনাস x। তাহলে এখানেও তাই হবে, এইটুকু যদি আমি x করি তাহলে ln k সমান ln a মাইনাস ea বাই RT, এই হলো আরএস এর সমীকরণ। এখন ln থেকে log এ যদি কেউ কনভার্ট করতে চায় তাহলে ln সমান কি 2.303 log। তাহলে ln থেকে log এ কনভার্ট করলে এই মানটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই মানটা দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে সমীকরণটা কি আসবে আমরা এখানে একটু লিখি, সেটা হচ্ছে log 2.303 log k সমান 2.303 log a মাইনাস ea বাই RT। এখন উভয় পাশে যদি 2.303 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে কি থাকবে? log k থাকবে সমান হচ্ছে log a থাকবে মাইনাস ea বাই 2.303 RT থাকবে। এটাই হচ্ছে আরএনএস এর সমীকরণ, যেটা দিয়ে তোমাদের ম্যাথ করতে হবে। এখন আমি যদি এখানে দুইটা ভিন্ন তাপমাত্রায় দুইটা ভিন্ন ধ্রুবককে ব্যবহার করি তাহলে কি রকম হবে? ধরে নাও T1 আর T2 তাপমাত্রায় যদি বিক্রিয়ার হার ধ্রুবক K1 ও K2 হয় তাহলে log K1 সমান আমি লিখতে পারি log A minus EA by 2.303 RT1। আবার log K2 সমান আমি কি লিখতে পারো? log A minus EA by 2.303 RT2। এখন এই দুটাকে যদি আমরা অনুপাত করি মানে ভাগ করি তাহলে দেখো এই log এ কেটে যাবে। এইখান থেকে দুইটা log থেকে যদি আমি একটা log কমন নেই তাহলে কি হবে? log ভাগ থাকলে সূচকের নিয়মে বিয়োগ করলে আমি এক থেকে এটা ধরে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমি ধরো এটা থেকে এটা বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগ করলে সূচকের নিয়ম অনুযায়ী এই মানগুলো ভাগ হয়ে যায়। তাহলে log আমি যদি এখানে কমন নিই তাহলে k1 বাই k2 হয়ে যাবে। আর এখানে এই দুইটা মাইনাস মাইনাস প্লাসে মাইনাস কেটে যাবে। আচ্ছা, এরপর আমি এটা ভেঙে করে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে, নাহলে অনেকের কোশ্চেন থেকে যাবে। আমি ধরো এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে log k1 মাইনাস log k2 সমান log a মাইনাস ea বাই 2.303 RT1 মাইনাস log a মাইনাস মাইনাস প্লাস ea বাই 2.303 RT2
এই না, এই কথা আমি একবার বলতে চাইছিলাম কিন্তু অনেকটা হয়তো বুঝবে না, এই জন্য আমি আবার এটাকে ভেঙে করলাম। তাহলে এখান থেকে আমি যদি লব কমন নিই তাহলে উপরে থাকবে লব k1, নিচে হবে k2। আচ্ছা এই যে a log a কেটে যায়, এটা মাইনাস আছে এটার আগে প্লাস আছে, আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটাকে যদি পরে নিয়ে যাই, এই দুইটা রাশি থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা হচ্ছে ea বাই 2.303 r কমন নেওয়া যায়। তাহলে এই t1 টা পরে চলে যাবে, t2 টা আগে চলে আসবে, তাহলে এখানে আমি লিখবো 1/t2 - 1/t1। আবার মনে হয় এখন সবাই বুঝছে। এখন তোমাকে কোশ্চেন দিবে কি, দুইটা ভিন্ন তাপমাত্রায় দুইটা ভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সক্রিয় শক্তি বের করতে বলবে। এই ম্যাথগুলো খুবই সোজা, যদি কলেজের পরীক্ষাতেও আসে, এগুলো আসলে বোর্ডের পরীক্ষাতে আসে না। তাহলে আমি বললাম যে এখানে ধরে নাও তোমাকে একটা তাপমাত্রা দিছে 30 ডিগ্রি সেলসিয়াস আর একটা দিছে 45 ডিগ্রি সেলসিয়াস, দুইটা তাপমাত্রা দিছে, এখানে দুইটা তাপমাত্রার বিক্রিয়ার হার ধ্রুবক, একটা ধরো x আর একটা ধরো 2x দেওয়া। তাহলে সক্রিয় শক্তি কত, তার মানে সব রাশিগুলোর ভ্যালু দেওয়া আছে, শুধু সক্রিয় শক্তি বের করতে হবে। এখানে r এর মানটা হচ্ছে s এ এককে নেবা 8.314 জুল পার মোল পার কেলভিন। এই হচ্ছে আরএনএস এর সমীকরণ থেকে যে টাইপের ম্যাথগুলো হয়, এই টাইপের কোশ্চেন বা ম্যাথগুলো হবে। আরএনএস এর সমীকরণ শেষ, এবার আমরা চলে যাব হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এইগুলো আমরা জানি, কিন্তু এখান থেকে কোশ্চেন কেমন হবে এই বিষয়টা হচ্ছে আমি জানাবো। প্রথমে হচ্ছে একমুখী বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, উভমুখী হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় আবার পুনরায় উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হয়, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। যেমন একটা উদাহরণ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এরা দুজন বিক্রিয়া করে এখানে তৈরি করা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আবার এটা ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হতে পারে, অর্থাৎ এই বিক্রিয়াটা উভয় দিকে চলতে পারে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি? উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়া হতে পারে। নাম্বার 2 হচ্ছে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, কখনো শেষ হয়ে যাবে না। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, শূন্য হয়ে যায় না, বিক্রিয়ক শূন্য হয় না, উৎপাদও শূন্য হয় না। এর কারণ আচ্ছা এইটা আমি একটু ব্যাখ্যা করব। ধরে নাও এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক আর এই হচ্ছে উৎপাদ, এটা একটা উভমুখী বিক্রিয়া। আমাদের বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক ছিল, ধরে নিলাম বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক ছিল 10 মোল, উৎপাদ হলো 0। আচ্ছা 1 সেকেন্ড পর আমাদের বিক্রিয়ক হলো 9 মোল, উৎপাদ কত 1 মোল, কারণ বিক্রিয়ক যতটুকু ভাঙে উৎপাদ ততটুকুই তৈরি হয়। আচ্ছা 2 সেকেন্ড পর যদি আমি বলি যে বিক্রিয়ক হচ্ছে আমার 8 মোল, তাহলে উৎপাদ কয় মোল 2 মোল। এইভাবে সময় পরিবর্তন হতে হতে এটা 7 হবে, এটা 3 হবে, এটা 6 হবে, এটা 4 হবে, এরপরে বিক্রিয়া আর অগ্রসর হবে না। কেন হবে না? কারণ এটা উভমুখী বিক্রিয়া। এটা অনেক মানে অনেকগুলো কথা আছে এখানে, সব কথা আমি এখন বলতে পারবো না, যতটুকু বলে ক্লিয়ার করা যায় সেটাই বলবো। সেটা হচ্ছে এই যে বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া যেহেতু এটা বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হয়, তাই বিক্রিয়াটা চলতে চলতে ধীরে ধীরে উৎপাদের ঘনত্ব যখন বৃদ্ধি পাবে তখন উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন এবং বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন দুইটাই হতে থাকে। তো এমন একটা সময় আসবে, যেমন ধরো 6 এবং 4 এ আসার পরে 1 মোল বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে যদি 1 সেকেন্ড সময় লাগে, 1 মোল উৎপাদ আবার 1 সেকেন্ডের মধ্যে বিক্রিয়কে পরিণত হয়ে যায়। তার মানে এখানে আসার পরে একটু খেয়াল করে দেখব যে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার আমি যদি চিন্তা করি R1, তাহলে R1 এর মান হচ্ছে 1 মোল পার সেকেন্ড, একই ভাবে R2 এর মান কত 1 মোল পার সেকেন্ড। তাহলে এখানে আসার পরে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার এই দুইটা মান কিন্তু সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ R1 সমান R2 হচ্ছে। কিন্তু এখানে কি বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সমান না, তাহলে উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয় সেই অবস্থাটাকে বলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। তাহলে এই অবস্থাটা হলো কি সাম্যাবস্থা। আমি মনে হয় সাম্যাবস্থাটা বুঝে নিতে পারছি কিনা। আচ্ছা সবাই একটু খেয়াল করবো হ্যাঁ, যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো টপিকে তাহলে অবশ্যই জানাবা।
আর যারা আছো তারা একটু সবাইকে একটু জানাও, যারা এখন আসেনি বা যাদের প্রয়োজন, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আসলে এই চ্যাপ্টারটা দরকার তাদেরকে একটু জানাও, আর একটু শেয়ার করে দিবা সবাই অবশ্যই, যেন এটা পরে সবাই দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। মূল উদ্দেশ্য হলো এটাই, যেন আমার এই ভিডিওটা বা আমার এই লেকচার বা আমার কথাগুলো শুনে যদি দুইজন স্টুডেন্টের উপকার হয়, সেটাও আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তো আমি এটাই চাচ্ছি যেন এই ভিডিওটা দেখে দুইজন স্টুডেন্ট হলেও উপকৃত হয়, এজন্য সবাই এটাকে শেয়ার করে দাও যারা আছে। আচ্ছা, তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা হলো যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়, সেটা হলো সাম্যাবস্থা। ওকে, এখন এই সাম্যাবস্থা থেকে কি কোশ্চেন হবে? শর্ট কোশ্চেন, যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা কেন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, ধরো উভমুখী বিক্রিয়া যখন বিক্রিয়ার শুরুতে এখানে আমি ঘনমাত্রা গ্রাফ ধরি, ঘনমাত্রা আর এটা হলো সময়। আচ্ছা, আমরা জানি উভমুখী বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, তাহলে বিক্রিয়কের গ্রাফের উপর থেকে শুরু হবে, আর উৎপাদের ঘনমাত্রা 0 থাকে। তো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে। একটা সময় গিয়ে এই দুইটা বিক্রিয়ক ঘনমাত্রা পরিবর্তনের হার সমান হয়ে যায়, যে অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলি। মূলত সাম্যাবস্থা বলি যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার R1 এবং পশ্চাৎ বিক্রিয়ার হার R2 সমান হয়ে যায়, সেটা হলো সাম্যাবস্থা। আমার মনে হয় বিষয়টা বুঝছি। এখন এই সাম্যাবস্থা অর্জনের পর বিক্রিয়াটা আসলে গতিশীল থাকে, এই কথাটাই হচ্ছে এই কোশ্চেনের মূল, যে বিক্রিয়া কিভাবে গতিশীল থাকে। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে বলছিলাম যে ধরো বিক্রিয়ক আর উৎপাদ এরা উভমুখী বিক্রিয়া শুরুতে আমার 10 মোল ছিল, এটা 0 ছিল, এটা সময় পরিবর্তনের সাথে সাথে এটা 6 মোল হচ্ছে, এটা 4 মোল হলো। এখন এখানে আসার পরে বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করলো। এখন এই অবস্থা আসার পরে বিক্রিয়া আসলে গতিশীল না বন্ধ হয়ে গেছে, এই কোশ্চেনটাই হচ্ছে এই কোশ্চেন। এখন এটা আমি কিভাবে ব্যাখ্যা করব বা বুঝবো? ধরো সময়ের সাথে এরপরে যতবার তুমি বিক্রিয়ার দিকে তাকাবা ততবারই 1 মোল 1 সেকেন্ডে যদি উৎপাদে পরিণত হয়, মানে 1 মোল উৎপাদ যদি 1 সেকেন্ডে বিক্রিয়ক হয়ে যায়, তার মানে এটা সবসময় 6 আর এটা সবসময় 4 থাকবে। তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে তুমি দেখবা বিক্রিয়ক 6 আছে, উৎপাদ 4 আছে, তার মানে কোনোটাই পরিবর্তন হচ্ছে না, তার মানে কি বিক্রিয়া বন্ধ হয়ে গেছে? কিন্তু আসলে কি বিক্রিয়া বন্ধ হয়ে গেছে? না, বিক্রিয়া সমান হারে গতিশীল আছে, অর্থাৎ R1 সমান R2, এইভাবে বিক্রিয়া চলতেছে। তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জনের পরে বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়া বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু বিক্রিয়া বন্ধ হয়ে যায় না, বিক্রিয়াটি সমান হারে গতিশীল আছে, তাই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এবার আসি, এই হলো 2 মার্কের কোশ্চেন, যদি এখান থেকে আসে এভাবে আনসার করব। এবার উভমুখী বিক্রিয়া যে সাম্যাবস্থা অর্জনের পরে এখানে কতগুলো নিয়ামকের প্রভাব আছে, যেটা নিয়ে লেখা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে, পসিবিলিটি অনেক বেশি। লা শাতেলিয়ার নীতি, তোমরা জানো যে উনি বলছে কি, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, আমি পুরোটা লিখবো না, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটা নিয়ামকগুলো কি কি? তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে বিক্রিয়ার হার এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত। আচ্ছা, এটা আমরা 9 10 থেকে পড়ে আসতেছি, তার মানে এটা আমরা জানি। হ্যাঁ,
লাস্টে দিলে বি দিয়ে। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যেকোনো একটা নিয়ামকের মধ্যে কি কি নিয়ামকের কথা বলছে? তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিনটা নিয়ামকের কথা বলছে। তো আমরা এক এক করে তিনটা নিয়ামক সম্পর্কে একটু বলি। ধরো প্রথমে হলো তাপমাত্রার প্রভাব। আমরা এটাকে এত ভয় পাই, এত কঠিন করে পড়ি, আসলে এটা এত কঠিন জিনিস না। হ্যাঁ, এটা অনেক সহজ জিনিস, সহজ করে পড়া যায়। সেই জিনিসটা কি রকম দেখো। ধরো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে বিক্রিয়া করে এখানে 2 মোল NH3 উৎপন্ন করে। এখানে ΔH এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। এটা হলো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ কি এখানে 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াটা সামনের দিকে যখন যাবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন NH3 গঠন করে, তখন এই বিক্রিয়া 92 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে এটা সামনের দিকে তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আসি, যখন NH3 ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে, তখন এই সমান পরিমাণ তাপ শক্তি আবার শোষণ করে এটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। তাহলে এইটা হলো তাপ হারি বিক্রিয়া, কারণ এখানে তাপ শক্তি শোষণ হচ্ছে। তাহলে একটা বিক্রিয়া যদি সামনের দিকে উৎপাদী হয়, তাহলে পিছন দিকে তাপ হারি। আচ্ছা, এখন সব সময় খেয়াল রাখতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ উৎপাদী বিক্রিয়ার হার বাড়ে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়ার হার বাড়ে। তাপহারী বিক্রিয়ার হার বাড়ে। তাহলে এই বিক্রিয়াটা কোনটা? তাপহারী। পশ্চাৎ। এখন আমি যদি বলি যে এই বিক্রিয়ার তাপমাত্রার প্রভাব তুমি ব্যাখ্যা করো, তাহলে তুমি প্রথমে বলবা যে এই বিক্রিয়ার তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে আর তাপমাত্রা অপসারণ করলে কি হবে। ব্যাস এই দুইটা জিনিস বললেই হবে। তাহলে প্রথমে আমি লিখব যে এই বিক্রিয়ায় তাপ শক্তি প্রয়োগ করলে, আমরা দেখো বলছি যে তাপ বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়ার হার বাড়ে। তাহলে তাপহারী কোনটা? পশ্চাৎ। তাহলে এই বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়া গঠনের হার বাড়বে, সাম্যাবস্থা ডান থেকে বামে সরে যাবে। আর যদি তাপমাত্রা অপসারণ করি, তাহলে উল্টা ঘটনা ঘটবে। তাহলে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনটা তাপহারী আর কোনটা তাপ উৎপাদক। উভমুখী বিক্রিয়াতে যেটা তাপহারী অংশ, সবসময় তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী অংশের হার বাড়বে। অর্থাৎ যেমন আমি আরেকটা উদাহরণ যদি বলি, যে ধরো N2O4, এখান থেকে 2 মোল NO2 উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় ΔH এর মান হচ্ছে +180 কিলোজুল। তাহলে এই বিক্রিয়াটা সামনের দিকে তাপহারী আর পশ্চাৎ দিকে হলো তাহলে উৎপাদী। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে, কারণ এইটা হারী আর এটা উৎপাদী। তাহলে সবসময় আমরা চিন্তা করব যে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়ার হার বাড়বে। ব্যাস এই একটা কথা, তাপহারী বিক্রিয়ার হার বাড়বে। তাহলে এইখানে তাপহারী হলো পশ্চাৎ, এইজন্য এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে। আর এখানে তাপহারী হলো সম্মুখ, তাই এই বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। ব্যাস শেষ, তাপ এর প্রভাব এই পর্যন্ত। এইবার আসি 2 নাম্বার হলো চাপের প্রভাব। হ্যাঁ, চাপের প্রভাবে দুইটা জিনিস খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এক হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে কিনা, নাম্বার 2 হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে মোল আর আয়তনের পার্থক্য আছে কিনা, অর্থাৎ মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। যেমন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় বিক্রিয়কগুলো গ্যাসীয় অবস্থায় এবং উৎপাদও গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে। এটা তো তাই, ধরে নাও এটা গ্যাস, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। এখন এই দুইটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। যেমন ধরো এখানে বিক্রিয়ক কয় মোল? 1 + 3 = 4 মোল, আর এখানে উৎপাদ হচ্ছে 2 মোল। তার মানে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য আছে। এখানেও দেখো, এখানে বিক্রিয়ক 1 মোল, উৎপাদ হলো 2 মোল, তার মানে এখানেও বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য আছে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এরকম একটা টুইস্ট, সেটা হলো ট্রিক্স, সেটা হলো যে চাপ বৃদ্ধি করলে সব সময় বেশি থেকে কম মোলের দিকে বিক্রিয়া অগ্রসর হয়। তাহলে এখানে যদি আমি চাপ বৃদ্ধি করি 1 নাম্বার বিক্রিয়াতে, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে। আর যদি চাপ অপসারণ করি, তাহলে অপোজিট ঘটনা ঘটবে, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে। কিন্তু 2 নাম্বার বিক্রিয়াতে যদি আমরা চাপের মান বৃদ্ধি করি,
তাহলে মোল সংখ্যা বেশি তার উৎপাদে, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠনের হার বাড়বে, আর চাপ অপসারণ করলে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে। এই হলো চাপের প্রভাব। ঘনমাত্রার প্রভাব কি? খুবই সোজা। তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো সাম্যাবস্থায়, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠনের হার বাড়বে, যেটা আমরা দ্রাব্যতার মধ্যে পড়ে আসি, কমন আয়ন ইফেক্ট। তোমরা জানি না মনে আছে কিনা, কমন আয়ন ইফেক্ট তোমরা পড়ছো কিনা আমি জানি না। কমন আয়ন ইফেক্টের কারণে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠনের হার বাড়ে, দ্রাব্যতা কমে যায়। এই টাইপের একটা কোশ্চেন ছিল। তো যাই হোক, এই হলো লাস্ট দিনের নীতি। আসলে লাস্ট দিনের নীতি এত কঠিন না, কঠিন করে পড়ার মতো কিছু নাই। এটাকে এভাবে সহজ করে সেই অনুসরণ করে পড়তে হবে। তো এটা গেল লাস্ট দিনের নীতি। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসছে আমরা, সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র এটা জ্ঞানমূলকের জন্য আসে, জ্ঞানমূলকের জন্য আসে ভরক্রিয়া সূত্র। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভরক্রিয়া সূত্রটা কি? যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তের হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়কের সক্রিয় ভর, বিক্রিয়কের সক্রিয় ভর। আচ্ছা, এই যে সক্রিয় ভর বলতে আসলে কি বোঝায়? সক্রিয় ভর বলতে বোঝায় হলো দুইটা জিনিস। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, আরেকটা হলো আংশিক চাপ। এই দুইটা জিনিস বোঝায়। বুঝতে পারছি কিনা বিষয়টা? সেটা হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ার হার, কোন রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তের হার বিক্রিয়া উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আর সক্রিয় ভর বলতে দুইটা জিনিস বোঝায়, একটা মোলার ঘনমাত্রা আর একটা আংশিক চাপ। অর্থাৎ বিক্রিয়ার হার মোলার ঘনমাত্রার সমানুপাতিক বিক্রিয়কের, অথবা বিক্রিয়ার হার বিক্রিয়কের আংশিক চাপের সমানুপাতিক। যেমন আমি একটা উদাহরণ যদি বলি যে A প্লাস B বিক্রিয়া করে এখানে AB গঠন করে, এই বিক্রিয়ার হার আমি যদি সম্মুখ বিক্রিয়ার হার অর্থাৎ R1 বের করি, R1 সমানুপাতিক হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো বিক্রিয়ক হচ্ছে A আর B, এই দুজনের সক্রিয় ভর বলতে দুইটা জিনিস, মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ। আমি যদি মোলার ঘনমাত্রা দিয়ে বলি, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার R1 সমানুপাতিক A এর মোলার ঘনমাত্রা ইনটু B এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার। আর পশ্চাৎ বিক্রিয়ার হার যদি তুমি বের করো, তাহলে পশ্চাৎ বিক্রিয়ার হার R2 সমানুপাতিক হবে AB এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এখন মোলার ঘনমাত্রা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে C অফ A অথবা থার্ড ব্র্যাকেট অফ A ইনটু থার্ড ব্র্যাকেট অফ B, এইভাবে লেখা যায়। এটাও তাই, থার্ড ব্র্যাকেট অফ AB, এইভাবে মোলার ঘনমাত্রাকে প্রকাশ করা যায়। তো আমরা সূত্রের সুবিধার্থে এইটা C অফ A C অফ AB দ্বারা প্রকাশ করছি। এখন R1 সমান K1 into C of A into C of B যদি লিখি, R2 সমান তাহলে আমরা কি লিখব? K2 into C of AB। এখন আমরা সাম্যাবস্থা বলতে কি বুঝি? সাম্যাবস্থা, সাম্যাবস্থা বলতে কি বুঝি? যে R1 সমান R2, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার সমান পশ্চাৎ বিক্রিয়ার হার। যদি তাই হয়, তাহলে R1 সমান আমরা কি লিখছি? K1 into C of A into C of B সমান K2 into C of AB। এখন আমি ধ্রুবক দুইটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে K1 by K2 সমান কি হচ্ছে? C of AB by C of A into C of B। এখন K1 আর K2 হলো ধ্রুবক, তাহলে ধ্রুবকের অনুপাত আরেকটা ধ্রুবক হবে। সেই ধ্রুবকটা কি? সেটা হচ্ছে Kc। Kc সমান হচ্ছে C of AB by C of A into C of B। এই হচ্ছে Kc এর সমীকরণ। Kc টা কি? মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। এইটা সমান আমরা কি পেলাম? এই যে C of AB, ABটা কি? এখানে উৎপাদ। তার মানে হচ্ছে উপরে উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এইটা হলো Kc এর সমীকরণ। একইভাবে যদি তুমি Kp অর্থাৎ আংশিক চাপের সাম্য ধ্রুবক, যেটা আংশিক চাপ দিয়ে বের করতে হয়, সেটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ P of AB by P of A into P of B, বিক্রিয়কের আংশিক চাপ। এটা হলো Kp এর রাশিমালা। Kp এবং Kc এর মধ্যে সম্পর্ক কি? এটা অনেক সবাই জানো। Kp সমান Kc RT to the power del A, এটা হচ্ছে Kp এবং Kc এর সম্পর্ক। এখন Kp Kc এর একক কি? Kp Kc এর একক নাই, এটা খেয়াল রাখতে হবে। Kp এবং Kc এর কোনো একক নাই, কিন্তু বিক্রিয়া অনুযায়ী আবার একক আসতে পারে। আমি একটু দেখাই, সবাই একটু খেয়াল করুন।
কেপি এবং কেসি এর সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি আর টি ডেল এন। এটা এমসিকিউ তে আসতে পারে। যেমন ধরো নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে 2 মোল NH3 তৈরি করছে। বলছে যে এই বিক্রিয়ায় কেপি ও কেসি এর সম্পর্ক কি, কেপি ও কেসি এর সম্পর্ক কি। আচ্ছা এটা বের করতে পারবো কিনা। প্রথমে হচ্ছে আমাদের ডেল এন বের করতে হবে। ডেল এন সমান হচ্ছে n2 n1। n2 হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, তো এখানে উৎপাদ কয় মোল, 2 মোল, মাইনাস বিক্রিয়ক কয় মোল, এখানে বিক্রিয়ক হচ্ছে 4 মোল, তাহলে -2 হচ্ছে ডেল এন এর মান। তাহলে kp সমান kc rt ডেল এন kc rt টু দি পাওয়ার -2। তাহলে kp সমান কি হচ্ছে, তাহলে kp সমান হচ্ছে kc বাই rt স্কয়ার। এটা হচ্ছে kp এবং kc এর সম্পর্ক এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য। আবার আরেকটা বিক্রিয়া যদি আমি লিখি, ধরো হাইড্রোজেন প্লাস rd, এখান থেকে তৈরি হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়ায় kp এবং kc এর সম্পর্ক কি, তাহলে kp সমান আমরা জানি kc rt ডেল এন। ডেল এন এর মান কত, 2 2, এখানে উৎপাদ 2 মোল বিক্রিয়ক 2 মোল, তার মানে ডেল এন এর মান 0। তাহলে kc rt টু দি পাওয়ার 0, তো a টু দি পাওয়ার 0 এর মান কত, 1, তাহলে rt টু দি পাওয়ার 0 এর মান 1, তার মানে kc। তাহলে kp সমান kc, এটা হলো এই বিক্রিয়ার জন্য kp kc এর সম্পর্ক। এইগুলো এমসিকিউ তে খুব বেশি আসে, এজন্য এমসিকিউ এর জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কি আমরা কিভাবে kp kc সম্পর্ক নির্ণয় করি। এখন kp kc এর রাশিমালা, রাশিমালায় যেতে হলে আমাদের দুইটা রাশি সম্পর্কে জেনে আসতে হবে। একটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ, আরেকটা হলো বিয়োজন মাত্রা। এই দুইটা রাশি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, বিয়োজনের পরিমাণ হচ্ছে বিক্রিয়ক থেকে মোট যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে, মোট যে পরিমাণ বিয়োজিত হয় বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হলো বিয়োজনের পরিমাণ। আর বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি 1 মোল থেকে যে পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে পরিমাণ বিয়োজিত, এটা হলো বিয়োজন মাত্রা। হ্যাঁ, তাহলে বিয়োজনের পরিমাণ হচ্ছে বিক্রিয়কের মোট যে পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, আর বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি 1 মোল থেকে যতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা হলো বিয়োজন মাত্রা। আচ্ছা, এখন কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানেন। আচ্ছা ওকে, তাহলে ধরে নাও আমাদের একটা বিক্রিয়া, আমি যদি একটু বলি যে যেমন বিক্রিয়ক, এখান থেকে ধরো উৎপাদ হচ্ছে। এখন আমাদের বিক্রিয়ার শুরুতে আমাদের এখানে n মোল বিক্রিয়ক ছিল। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর এখান থেকে x মোল বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে উৎপাদের পরিমাণ হবে x মোল। তাহলে এই যে x মোল যে পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটা হলো বিয়োজনের পরিমাণ। তাহলে n মোল থেকে বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে x মোল, তাহলে এই x মোল হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর 1 মোল থেকে তাহলে কতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, x বাই n মোল। তাই 1 মোল থেকে যতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। তো বিয়োজনের পরিমাণকে x দিয়ে প্রকাশ করলেও বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে প্রকাশ করে, তাহলে আলফা সমান আমরা লিখতে পারি x বাই n। এটা হলো আলফা সূত্র। বুঝতে পারছি বোধহয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার বিয়োজনের পরিমাণ এবং বিয়োজন মাত্রা। এবার আমরা রাশিমালাতে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা চলে আসছি অলরেডি, রাশিমালা। কেপি ও কেসি এর রাশিমালা, কেপি ও কেসি এর রাশিমালা। তো যে বিক্রিয়াটা খুব বেশি আসে ওরকম একটা বিক্রিয়া আমরা করব। যেমন ধরো PCl5 থেকে PCl3 প্লাস ক্লোরিন উৎপন্ন হয় বিক্রিয়ায় কেপি ও কেসি এর রাশিমালা নির্ণয়।
তাহলে প্রথমে আমরা যে বিক্রিয়ার কেপিকেসি রাশিমালা বলবে আমরা সেই বিক্রিয়াটা আগে করে নিব, বিক্রিয়া করে ব্যালেন্স করব। PCl5 থেকে PCl3 প্লাস ক্লোরিন, এই হলো বিক্রিয়া। এখন বিক্রিয়াটা ব্যালেন্স করা আছে। এখন বিক্রিয়ার শুরুতে আমাদের এখানে PCl5 আছে 1 মোল, শুরুতে উৎপাদ থাকে না, উৎপাদ 0। এবার আসি সাম্যাবস্থায়। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এইখানে সবার ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, বিক্রিয়ার অনুপাতটা কি একটু দেখতে হবে, 1:1:1, অর্থাৎ 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে যদি x পরিমাণ বিয়োজিত হয় এটা x পরিমাণ তৈরি হবে, এটাও x পরিমাণ তৈরি হবে। এখান থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় এখানে আলফা তৈরি হবে, এখানেও আলফা তৈরি হবে। আমি ধরে নিলাম এখানে আমাদের শুরুতে বিক্রিয়ক ছিল 1 মোল, সেখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করলে অবশিষ্ট বিক্রিয়ক থাকবে হচ্ছে 1 - আলফা। এখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া করলে এখানেও আলফা পরিমাণ উৎপন্ন হবে, এখানেও আলফা পরিমাণ উৎপন্ন হবে। তাহলে সাম্যাবস্থায় এখানে বিক্রিয়কের মোল সংখ্যা হবে 1 - আলফা, এটা আলফা, এটা আলফা। এখন যেহেতু আমরা কেসি এবং কেপি এর রাশিমালা নির্ণয় করব, কেপি এর রাশিমালা নির্ণয় করতে সাম্যাবস্থার মোট মোল সংখ্যা লাগবে। তো আমরা এখানে মোট মোল সংখ্যাটা করে নিই। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সমান 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান 1 প্লাস আলফা। তো আমরা প্রথমে কেসি নির্ণয় করব, কেসি এর রাশিমালা নির্ণয় করব। তো কেসি এর রাশিমালার জন্য তোমাকে ঘনমাত্রা বের করে নিতে হবে। এজন্য ঘনমাত্রার জন্য আয়তন লাগবে। এজন্য প্রথমে আমরা আয়তন ধরে নিব, ধরি মোট আয়তন সমান v, মোট আয়তন সমান v। এখন আয়তন যদি v হয়, এবার আমরা কেসি এর যদি রাশিমালা নির্ণয় করতে চাই, কেসি এর সূত্র কি? কেসি এর সূত্র হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা PCl3 এর মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরিনের মোলার ঘনমাত্রা বাই PCl5 এর মোলার ঘনমাত্রা। এটা হলো কেসি এর রাশিমালা সূত্র। এখন তার মানে আমাদের এদের প্রত্যেকের ঘনমাত্রা জানতে হবে। তাহলে PCl5 এর ঘনমাত্রা কত? সেটা হচ্ছে ঘনমাত্রার সূত্র কি? আমরা মোল সংখ্যার একটা সূত্র জানতাম, n সমান v ইনটু s। তাহলে s সমান হচ্ছে n বাই v। তার মানে ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন। তার মানে PCl5 এর মোল সংখ্যা হচ্ছে 1 - আলফা বাই মোট আয়তন হচ্ছে v এত মোলার। এটা হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। একই ভাবে PCl3 এর ঘনমাত্রা যদি বের করি তাহলে আলফা বাই v মোলার। একই ভাবে ক্লোরিনের ঘনমাত্রা সেটা হচ্ছে আলফা বাই v মোলার। হয়ে গেল তিনটার ঘনমাত্রা। এখন মান বসাবো আমরা, আলফা বাই v ইনটু আলফা বাই v ডিভাইড বাই 1 - আলফা বাই v হয়ে গেল। উপরে হচ্ছে আলফা স্কয়ার v স্কয়ার, নিচে v টাকে উপরে পাঠিয়ে দিলাম 1 - আলফা। v স্কয়ার থেকে v কেটে গেলে একটা v থাকে, তাহলে উপরে হচ্ছে আলফা স্কয়ার, নিচে হচ্ছে 1 - আলফা ইনটু v। এটা হলো কেসি এর রাশিমালা এই বিক্রিয়ার জন্য। একই ভাবে যদি আমরা কেপি এর রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে মোট আয়তনের জায়গায় মোট চাপ ধরে নিব, ধরে আংশিক চাপ বের করব। তাহলে আমরা লিখি ধরি মোট চাপ, ধরি মোট চাপ সমান p অ্যাটমোস্ফিয়ার। আচ্ছা, যদি মোট চাপ p হয় তাহলে আমাকে কেপি নির্ণয় করতে হলে কি লাগবে? আমরা আগে কেপি এর সূত্রটা ফেলি। সেটা হচ্ছে কেপি সমান উৎপাদের আংশিক চাপ, অর্থাৎ p অফ PCl3 এর আংশিক চাপ p অফ Cl2 ডিভাইড বাই p অফ PCl5, অর্থাৎ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে আমাদের প্রত্যেকের আংশিক চাপ লাগবে। তাহলে আমরা প্রথমে বের করব হচ্ছে PCl5 এর আংশিক চাপ, PCl5 এর আংশিক চাপ p অফ PCl5 সমান আংশিক চাপের সূত্র কি? এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আচা মোচা। আচা সমান মোচা। আচা সমান আংশিক চাপ, মো থেকে হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু চাতে হলো মোট চাপ। মোল ভগ্নাংশের সূত্র হলো উপাদান গ্যাসের মোল সংখ্যা, অর্থাৎ যার মোল বাই মোট মোল, মিশ্রণের মোট মোল সংখ্যা, মোট মোল। তার মানে মিশ্রণের মোট মোল সংখ্যা থেকে দিয়ে উপাদানের যে কোনো একটা উপাদানের মোল সংখ্যাকে ভাগ করলে মোল ভগ্নাংশ পাওয়া যায়। সেই মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করলে আংশিক চাপ পাওয়া যায়। তাহলে আংশিক চাপের সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ।
তাহলে আমরা যদি PCl5 এর আংশিক চাপ বের করতে চাই, তাহলে PCl5 এর আংশিক চাপ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ হচ্ছে জার মোল বাই মোট মোল। তাহলে জার মোল মানে PCl5 এর মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা, মোট মোল সংখ্যা কত 1 প্লাস আলফা ইনটু মোট চাপ হলো P, তার মানে 1 মাইনাস আলফা ইনটু P বাই 1 প্লাস আলফা। এটা হলো PCl5 এর আংশিক চাপ। এরপর হলো PCl3 এর আংশিক চাপ, P of PCl3 সমান আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P সমান আলফা P বাই 1 প্লাস আলফা। একই ভাবে ক্লোরিনের আংশিক চাপ P of Cl2 সমান আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P সমান হচ্ছে আলফা P বাই 1 প্লাস আলফা। এবার আমরা এখানে মান বসাই দিই, আলফা P বাই 1 প্লাস আলফা ইনটু alpha P by 1 plus alpha divided by 1 minus alpha into P by 1 plus alpha। এবার গুণ করে দিই, alpha square P square নিচে হচ্ছে 1 plus alpha whole square into 1 plus alpha by 1 minus alpha into P। এই 1 plus alpha square থেকে কেটে গেল 1 plus alpha থাকে, P square থেকে P কাটলে একটা P থাকে, তার মানে উপরে থাকবে alpha square P divided by 1 minus alpha square A plus B into A minus B এর সূত্র। ব্যাস, এই হলো কেপি এর রাশিমালা। তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা আগে বিক্রিয়াটা করে নিয়ে সমতা করবা, করে শুরুর মোল সংখ্যা এটাকে মোল সংখ্যা হিসেবে ধরে নেবা যে এখানে সমতাকরণে কত আছে, সেই অনুযায়ী মোল সংখ্যা ধরে এবার উৎপাদ জিরো ধরতে হবে। তারপর সাম্যাবস্থার মোল সংখ্যা বের করে নিয়ে আমরা যে সিকোয়েন্সে মোট মোল সংখ্যা বের করার পরে কেপি বের করলাম বা কেসি বের করলাম, এভাবে সিকোয়েন্স অনুযায়ী বের করতে হবে। এখানে বিক্রিয়ার অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আরো প্রবলেম থাকে তাহলে তোমরা কেমিস্ট্রি একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, কেমিস্ট্রি একাডেমি এসকে বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখবা যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন এটা থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই বিক্রিয়ার কেপি এবং কেসি এর রাশিমালা করে দেওয়া আছে। যদি এটা এখনো প্রবলেম থাকে তাহলে ওখান থেকে একটু ক্লিয়ার হয়ে নিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই কেপি কেসি কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, করে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব। তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে প্রথম আচ্ছা, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনের একটি পাত্রে 1 মোল হাইড্রোজেন ও 1 মোল আয়োডিন নিয়ে মিশ্রিত করলে 1.56 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। কেপি ও কেসি দেখো, খুবই সহজ কোশ্চেন। এখানে বলছে যে বিক্রিয়াটা তোমাকে আগে বুঝতে হবে। এখানে বিক্রিয়াটা দেওয়া হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে হচ্ছে হাইড্রোজেন আয়োডিন। এখন বিক্রিয়াটা ব্যালেন্স করলে এখানে 2 হবে, তাই না? এখন বিক্রিয়ার অনুপাত ধরে আমরা কাজ করব। প্রথমে হচ্ছে শুরুতে এখানে আমাদের বিক্রিয়ক হাইড্রোজেন কয় মোল বলছে 1 মোল, আয়োডিন 1 মোল, হাইড্রোজেন আয়োডাইড 0 কারণ শুরুতে উৎপাদ থাকে না। এবার আসি সাম্যাবস্থায়। বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:1:2, তার মানে এখান থেকে যদি x পরিমাণ বিক্রিয়া করে এখান থেকে x পরিমাণ বিক্রিয়া করবে, এখানে উৎপন্ন হবে 2x।
এখান থেকে আলফা বিক্রিয়া করলে এখান থেকে আলফা এখানে উৎপন্ন হবে 2 আলফা। তাহলে আমাদের এখানে ছিল হাইড্রোজেন 1 মোল, ধরে নিলাম সেখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া করছে, তাহলে অবশিষ্ট থাকবে 1 আলফা। এখানে 1 মোল ছিল, এখান থেকে আলফা পরিমাণ বিক্রিয়া করবে কারণ এটা 1:1, আর এখানে উৎপন্ন হবে কত 2 আলফা। আচ্ছা, এখন বিক্রিয়ায় দেখো সাম্যাবস্থায় আমাদের উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে 2 আলফা, কিন্তু এখানে আমরা বলছি সাম্যাবস্থায় মিশ্রিত করলে এত মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ যেটা দেওয়া এটা কিন্তু সাম্যাবস্থায় দেওয়া, কারণ শুরুতে উৎপাদ থাকে না, উৎপাদের পরিমাণ সাম্যাবস্থায় থাকে। তাহলে এই পরিমাণটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের 2 আলফা এর পরিমাণ। আমরা বিক্রিয়া করে শর্তমতে আমরা হাইড্রোজেন আয়োডাইড পাইছি 2 মোল 2 আলফা, আর এখানে বলছে যে 1.56 মোল। এখান থেকে তুমি আলফার পরিমাণটা বের করে নিবা, আলফা সমান 1.56/2 মোল। হ্যাঁ, এই তো আলফা বের হয়ে গেল। এবার আলফার মান এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, বসে প্রত্যেকটার মোল সংখ্যা বের করে নিলাম যে প্রত্যেকের মোল সংখ্যা কত। এরপর তুমি কি করবা, প্রথমে ধরো তুমি কেসি বের করবা। তাহলে কেসি বের করতে তোমার কি লাগবে, ঘনমাত্রা। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা স্কয়ার বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। স্কয়ার কেন দিলাম, কারণ হচ্ছে উৎপাদ এখানে 2 মোল আছে, এইজন্য স্কয়ার দিতে হবে, যার মোল সংখ্যা যত পাওয়ার তত দিতে হবে। এখন ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি, হাইড্রোজেন আয়োডাইড আমি মাত্র করলাম, হাইড্রোজেন আয়োডাইড ধরো এটা ঘনমাত্রা বের করবা। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত 1.56 বাই মোট আয়তন কত দাও 2 লিটার। তাহলে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পেয়ে যাবে। হাইড্রোজেনের মোল সংখ্যা কত 1 আলফা/2। এখন আলফার মান কত ওখান থেকে বের করে নিয়ে আলফাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। আয়োডিনের ঘনমাত্রা একই ভাবে বের করে এভাবে ভাগ করে বের করে ফেলবা 1 আলফা/2। এই আলফার মানটা এখান থেকে বের করে নিয়ে এখানে বসাবা, হয়ে গেল প্রত্যেকের ঘনমাত্রা। তারপরে মান বসাইলেই আমরা কেসি পেয়ে যাব। এরপরে আমরা কেপি কিভাবে বের করব, কেপি এবং কেসি এর সম্পর্ক দিয়ে। কেপি সমান কেসি আরটি ডেল এন। এখন আসি কেসি ইনটু আরটি ডেল এন এর মান কত। ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা 2 মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে কেসি RT টু দি পাওয়ার হবে 0, অর্থাৎ এইটুকুর মান 1। তাহলে কেপি সমান কেসি হয়ে যায়, অর্থাৎ কেপি এর যে মান কেসি এর যে মান আসবে কেপি এর মান তাই হবে। এই হলো তোমার কেপি কেসি এর প্রথম টাইপের ম্যাপ। আচ্ছা, এরপর সেকেন্ড ম্যাপটা আমি একটু দেখাই। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে PCl5 এর 80% বিয়োজিত হয়ে PCl3O ক্লোরিন উৎপন্ন। KPOKC। আচ্ছা, প্রশ্ন করার পরে যদি দেখো মোট চাপ দেওয়া আছে তাহলে আগে কেপি করবা, আর যদি মোট আয়তন থাকে তাহলে আগে কেসি করবা। তাহলে এখানে দেওয়া হচ্ছে মোট চাপ, তার মানে আমরা আগে কেপি নির্ণয় করব। তো কেপি করতে আমাদের সিকোয়েন্সটা কি, কেপি করতে প্রথমে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া বলছে PCl5 এটা বিয়োজিত হয়ে এখানে তৈরি করছে হলো PCl3 ক্লোরিন, এটা হলো বিক্রিয়া। এখন বিক্রিয়ার শুরুতে এখানে মোল সংখ্যা দেওয়া নাই, আমি ধরে নিলাম বিক্রিয়ার অনুপাতে এটা 1 মোল, এটা 0, এটা 0। সাম্যাবস্থায় কি হবে 1 আলফা, এটা আলফা, এটা আলফা। আচ্ছা, এখানে পার্সেন্টেজে যে মান দেওয়া আছে 80%, সব সময় খেয়াল রাখতে হবে পার্সেন্টেজে যে মান থাকে সেটা হলো বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা অর্থাৎ আলফা 80%। তাহলে বিয়োজনের পরিমাণ কত 0.8। ওকে, তাহলে এখানে আলফার মান আমরা 0.8 বসাবো। তাহলে 0.8 বসালে 1 0.8 সমান 0.2 হবে, এটা হবে 0.8, এটা হবে 0.8 মোল। এই হলো প্রত্যেকের সাম্যাবস্থায় মোল সংখ্যা হয়ে গেল। এখন আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে আংশিক চাপ, কারণ আমরা কেপি আগে বের করব। তাহলে P অফ PCl5 এর আংশিক চাপ কি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ হচ্ছে যার মোল বাই মোট মোল। তাহলে সাম্যাবস্থার মোট মোল সংখ্যাটা কত, আমরা যদি মোট মোল সংখ্যাটা বের করি 0.2 প্লাস 0.8 প্লাস
0.8 সাম্যাবস্থার মোট মোল সংখ্যা হবে 1.8। ওকে, তাহলে 1.8 বাই মোট চাপ হলো 1। ব্যাস, এখানে PCL 5 এর আংশিক চাপ হয়ে গেল। একই ভাবে P অফ PCL 3 সেটা হচ্ছে 0.8 বাই 1.8 ইনটু 1। P of Cl2 ক্লোরিনের আংশিক চাপ 0.8 বাই 1.8 ইনটু 1। এইবার আমরা Kp এর সূত্র ফেলবো। Kp সমান কি? উৎপাদের আংশিক চাপ P of PCl3 এর আংশিক চাপ ইনটু P of Cl2 এর আংশিক চাপ বাই P of PCl5 এর আংশিক চাপ। ব্যাস, এটার মান বসাবো, তাহলে Kp হয়ে গেল। এরপরে Kp আর Kc এর সম্পর্ক, Kp সমান Kc RT del n। এই সূত্র দিয়ে তুমি Kc বের করবা। Kc সমান হচ্ছে Kp বাই RT del n। আচ্ছা, del n এর মান কত? 2 1 অর্থাৎ 1 হবে del n, অর্থাৎ Kp বাই RT। এখানে Kp এর মান আমরা পাইছি, এখান থেকে Kp এর মান বসাবো। আচ্ছা, এরপরে R এর মান হচ্ছে 0.081 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। কারণ এটা লিটার অ্যাটমোস্ফিয়ারে কেন নিতে হবে? কারণ কোশ্চেনের মধ্যে এগুলো অ্যাটমোস্ফিয়ার, আয়তন, লিটার ইত্যাদিতে থাকে। এরপরে T এর মান, এই যে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, ব্যাস মান বসাইলেই তুমি পেয়ে যাবে Kc কত আছে। এই হলো 2 নাম্বার টাইপের ম্যাথ। এরপর হলো টাইপ 3। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে PCl5 এর 20% বিয়োজিত চাপ দ্বিগুণ ও অর্ধেক করলে বিয়োজন মাত্রা কিরূপ পরিবর্তন হবে? বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন হবে, এটা হলো 3 নাম্বার টাইপের কোশ্চেন। ধরো এখানে তোমাকে প্রথমত একটু খেয়াল করতে হবে যে এখানে বলছে যে 1 অ্যাটমোস্ফিয়ার চাপে PCl5 এর 20% বিয়োজিত হয়, তার মানে এখানে বিয়োজন মাত্রা দেওয়া। তারপরে আবার বলছে চাপ দ্বিগুণ ও অর্ধেক করলে, তার মানে চাপ একবার ডাবল করতে হবে, আবার অর্ধেক করতে হবে, করে বিয়োজন মাত্রা অর্থাৎ আলফার মান বের করতে হবে। তাহলে যেহেতু একবার আলফার মান দেওয়া, আবার আলফার মান বের করতে বলছে, তাহলে প্রথম আলফা দিয়ে আমি কি করব? প্রথম আলফা দিয়ে তুমি এখান থেকে কেপিটা বের করে নিবে। সেই কেপি দিয়ে পরের বার তুমি আলফা বের করবা, দুইবার চাপ দ্বিগুণ আর অর্ধেক করে। ঠিক আছে? তাহলে এই সমীকরণটাকে যদি তুমি বারবার মান বসায় করতে চাও তাহলে তিনবার করতে হবে। এইজন্য এই জটিলতাটাকে এড়ানোর জন্য আমরা প্রথমে বিক্রিয়াটা সাধারণ রাশিমালা করে নিব। যে PCl5 এটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে এখানে PCl3 আর ক্লোরিন হয়। এটার শুরুতে বিক্রিয়ক হচ্ছে 1 মোল, এটা 0, এটা 0, সাম্যাবস্থায় 1 আলফা, এটা আলফা, এটা আলফা। এইভাবে সাম্যাবস্থার মোল সংখ্যা ধরে তারপরে আমরা Kp এর রাশিমালাটা করে নিব। আলফা স্কয়ার P ডিভাইড বাই 1 আলফা স্কয়ার, এটা রাশিমালা আসবে। এই রাশিমালার উপর বেস করে এইবার আমরা কি করব, যে এখানে P এর মান হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার এবং আলফা সমান হচ্ছে 0.2 হলে Kp কত? Kp এর মানটা বের করব। আচ্ছা, এইবার Kp এর মান বের করার পরে এবার চাপ দ্বিগুণ করলে, চাপ দ্বিগুণ করলে আমাদের P কত হবে? 2 অ্যাটমোস্ফিয়ার। আর Kp তো আমরা এখান থেকে পাইছি, এই যে এখান থেকে পাইছি, হলে আলফা ইকুয়ালস 1। অর্থাৎ এর পরের বার তুমি Kp এর রাশিমালা আলফা স্কয়ার P ডিভাইড বাই 1 আলফা স্কয়ার, এই সূত্রে তুমি এখন কি করবা? Kp বসাবা, P এর মান ডাবল করে বসাবা, আলফার মান বের করবা, সমাধান করলে শেষ। আবার চাপের মান অর্ধেক ধরে, অর্থাৎ P এর মান এখানে তুমি তখন কত ধরবা? 0.5 অ্যাটমোস্ফিয়ার ধরে, Kp এর মান এটা হলো, আলফার মান আবার বের করবা। এই হলো তিনটা স্টেপে তোমার আলফা বের হয়ে যাবে। তো এখানে খেয়াল করে দেখবা যে এই বিক্রিয়াতে
চাপের মান যখন তুমি দ্বিগুণ করছো তখন বিয়োজন মাত্রা 20% থেকে কম হবে, কারণ রাশিয়ার নীতি বলে যে চাপ বৃদ্ধি করলে বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। এখানে উৎপাদের মোল সংখ্যা বেশি বিধায় উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হবে, অর্থাৎ চাপ যখন তুমি দ্বিগুণ করবা তখন দেখবে যে এই বিয়োজন মাত্রা কমে গেছে। কেন? কারণ বিক্রিয়ক তখন কম বিয়োজিত হবে, উৎপাদ থেকে তখন বিক্রিয়ক গঠন হচ্ছে। আবার চাপের মান যখন অর্ধেক করবা তখন দেখবে যে বিয়োজন মাত্রা 20% থেকে বেশি আসছে। এটা হলো তোমার অ্যানসার, সঠিক না ভুল এটা বোঝার একটা উপায়। সেটা হচ্ছে চাপের মান দ্বিগুণ করলে 20% থেকে বেশি আসবে, চাপের মান তোমার হচ্ছে কম আসবে, আর চাপের মান অর্ধেক করলে বিয়োজন মাত্রা বেশি আসবে, 20% থেকে বেশি আসবে। এটা হলো তোমার অ্যানসার, ঠিক না ভুল এটা বুঝতে পারবা এভাবে। আচ্ছা, এটা গেল 3 নম্বর কোশ্চেন। এরপর চার নাম্বার a2 plus 3b2, এখান থেকে 2ab3 পাওয়া যায়। বললো যে বিক্রিয়ার সাম্যাবস্থায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 অ্যাটমোস্ফিয়ার চাপে সাম্যাবস্থায় 25% AB3 পাওয়া যায়। আচ্ছা, এই কোশ্চেনের পার্থক্যটা কি? খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এই বিক্রিয়াতে আমরা জানি এই যে পার্সেন্টেজে যে মান দেওয়া থাকে সেটা কি বিয়োজন মাত্রা আলফা, তাই না? কিন্তু এখানে পার্সেন্টেজ আমরা যেটা জানি বিয়োজিত হয় কি আসলে, এই বিয়োজিত হয় হলো বিক্রিয়ক। তার মানে বিয়োজন মাত্রা কার হবে? বিক্রিয়কের হবে। কিন্তু এখানে বিয়োজন মাত্রাটা দেওয়া হচ্ছে উৎপাদক। একটা তোমার ব্যতিক্রম জায়গা। দুই হলো সাম্যাবস্থায় বলা, উৎপাদন সাম্যাবস্থায় থাকে। তাহলে এই পার্সেন্টেজটা যেহেতু বিয়োজন মাত্রা কখনো উৎপাদক হতে পারে না, বিয়োজন মাত্রা বিক্রিয়কের হয়, তাহলে পার্সেন্টেজ হলো বিয়োজন মাত্রা বোঝায়। এটা আমি এর আগে বলছিলাম, কিন্তু এখানে পার্সেন্টেজটা বিয়োজন মাত্রা বোঝাবে না। কি বোঝাবে এটা আমি একটু খেয়াল করি। ধরো এই বিক্রিয়ার টোটাল পার্সেন্টেজ হলো 100%। এখানে এইটা যদি 25% হয় তাহলে এরা দুইজন মিলে হলো 75%। এখন এই 25% কথাটার অর্থ কি? 25/100। আচ্ছা, 25 কার পরিমাণ? AB3 এর পরিমাণ। 100 কার পরিমাণ? সবার পরিমাণ। তার মানে কি যার বাই সবার, যার পরিমাণ বাই সবার পরিমাণ। এটাকে কি বলে? আমরা একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এটা হলো মোল ভগ্নাংশের সূত্র। ঠিক আছে, যার মোল বাই সবার মোল, যার পরিমাণ বাই সবার পরিমাণ, এটা হলো মোল ভগ্নাংশ। তাহলে সাম্যাবস্থায় যদি উৎপাদের পার্সেন্টেজ থাকে সেটা কখনো বিয়োজন মাত্রা হতে পারে না, এটা হবে মোল ভগ্নাংশ। অর্থাৎ আমি যদি ম্যাথটা সলভ করি তাহলে এটা আমি শুরুতে ধরে নিলাম এটা 1 মোল, এটা 3 মোল, এটা 0, এটা 0 মোল। আচ্ছা, এবার সাম্যাবস্থায় এটা 1 - আলফা, এটা অনুপাত অনুযায়ী 3 - 3 আলফা। কেন এটা 3 - 3 আলফা? কারণ বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:3। এখান থেকে আলফা বিক্রিয়া করলে এখান থেকে 3 আলফা বিক্রিয়া করবে, আর এখানে উৎপন্ন হবে কত? 2 আলফা মোল। ওকে, এখন সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? আমি যদি n বের করি, সামেশন অফ n 1 - আলফা প্লাস 3 - 3 আলফা প্লাস 2 আলফা সমান কত? 4 - 2 আলফা। এখন যেহেতু উৎপাদের মোল ভগ্নাংশ দেওয়া আছে, অর্থাৎ x অফ AB3 এটা দেওয়া আছে, সমান কি? সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ যার মোল বাই মোট মোল। যার মোল মানে উৎপাদের মোল সংখ্যা কত? 2 আলফা বাই মোট মোল কত? 4 - 2 আলফা। তাহলে 2 আলফা বাই 4 - 2 আলফা এটা হচ্ছে AB3 এর মোল ভগ্নাংশ। আর এই যে x অফ AB3 এটার মান কত দাও? 25%, অর্থাৎ 0.25 দাও। এই 2 আলফা বাই 4 - 2 আলফা এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে আলফা বের করে নিতে হবে। এই আলফা বসায় তারপর তুমি আগের নিয়মে কেপি এবং কেসি নির্ণয় করবে। এই হলো তোমার ব্যতিক্রম কথা। আমি বুঝাইতে পারছি কিনা? এখন ধরে নাও এখানে যদি দুইটার পার্সেন্টেজ দেওয়া থাকে, ধরো এইটা দাও 25%,
দাও 25% আর এইটা দেওয়া হচ্ছে 25%, তাহলে দুইটার পার্সেন্টেজ আছে, তাহলে এটা আমরা জানি এটা তাহলে 50% হবে, তাই না? তার মানে প্রত্যেকেরই মূল ভগ্নাংশ আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি, তখন আর তোমাকে আলফা বের করতে হবে না, সরাসরি তুমি আংশিক চাপ বের করবা কিভাবে? p of a2 সমান x of a2 ইনটু মোট চাপ p, x of a2 কত 0.25 ইনটু মোট চাপ p 25, বুঝলি 25%। এইভাবে p of b2 এটার আংশিক চাপ বের করবা p of x of b2 ইনটু মোট চাপ p, x of b2 কত 0.5 ইনটু মোট চাপ হলো 25, এইভাবে, ঠিক আছে? তাহলে যদি সাম্যাবস্থায় পার্সেন্টেজ থাকে তাহলে সেটাকে আমরা মূল ভগ্নাংশ ধরে করব, তখন আমাকে আলফা হিসাব করে নেওয়া লাগতে পারে। যদি উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা আলফা বের করে নিব, আর যদি দুইটার পার্সেন্টেজ দেওয়া থাকে 100 থেকে বিয়োগ করে আরেকটা পার্সেন্টেজ বের করে আমরা মূল ভগ্নাংশ ধরে পরের ম্যাথগুলো করে ফেলব, ঠিক আছে? এই হচ্ছে তোমার কেপিকেসি রিলেটেড যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু দেখবা, আর আশা করি যে কেপিকেসি থেকে এই টপিকগুলোর বাইরে খুব বেশি কোশ্চেন হয় না, তবে রাশিমালা আসার পসিবিলিটি বেশি, রাশিমালা আসে আর কেপিকেসির মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো আসে। তো আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবা, আমি চেষ্টা করব সেই ম্যাথগুলো সলভ করার বা সেই টপিকগুলো সলভ করার। আর এরপরে ইনশাআল্লাহ আমরা এই রাসায়নিক পরিবর্তনের পিএইচ নিয়ে আরেকটা ক্লাস নিব নেক্সট সোমবার। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট সোমবার পর্যন্ত আবার নতুন টপিকের শুরু করার পূর্ব পর্যন্ত। তো এইচএসসি এই লাস্ট মুহূর্তে সবাই এখন আসলে পড়ার বাইরে কিছু বলার নেই, পড়া না পড়ে ভালো করছে, না পড়ে ভালো জায়গায় গেছে এরকম উদাহরণ আসলে নাই, কম, খুবই কম। রবীন্দ্রনাথ কাজী নজরুলের উদাহরণ যদি দাও তাহলে সেগুলো তোমার জীবনের সাথে মিলবে না। তুমি যদি মনে করো যে দিনের সারাদিন তুমি ওই কলেজের এই গলি ও গলি ও গলি ও গলি ঘুরে রবীন্দ্রনাথের সাথে নিজের তুলনা দেবা, তাহলে তো হইল না। বাকি ক্যারেক্টার গুলো চিন্তা করতে হবে যে রবীন্দ্রনাথের বাকি ক্যারেক্টার গুলো কি কিছু, সব খারাপ না, ভালো ক্যারেক্টার গুলো আর কি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।